নবাগত 2020-21 শিক্ষাবর্ষের সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, রসায়নের এই অনলাইন ক্লাসে তোমাদেরকে সুস্বাগতম। আজ আমি এই ল্যাবরেটরি নিরাপদ ব্যবহারের উপর তৃতীয় ক্লাস নিব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের যে আলোচনার বিষয় সেটা হলো পলভঙ্গি ব্যালেন্স। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যদি এই ক্লাসটি মনোযোগ সহকারে দেখো তাহলে পলভঙ্গি ব্যালেন্স সহ আরো অন্যান্য রাসায়নিক নীতি সম্পর্কে তোমরা সম্পূর্ণ ধারণা পাবে। পলভঙ্গি ব্যালেন্স সম্পর্কে আলোচনার পূর্বে আমি প্রথমে রাসায়নিক নীতি সম্পর্কে একটু আলোচনা করি। এই রাসায়নিক নীতিটা কি বা এটা কেন ব্যবহৃত হয়? প্রিয় শিক্ষার্থীরা, তোমরা নিশ্চয়ই জানো সাধারণ নীতির সাহায্যে কোনো বস্তুর ভর অতি সূক্ষ্মভাবে বা অতি সূক্ষ্মতম বস্তুর ভর নির্ণয় করা সম্ভব নয়। যেমন মনে করো, রাসায়নিক ল্যাবে তুমি একটা প্রমাণ দ্রবণ প্রস্তুত করবে। প্রমাণ দ্রবণ প্রস্তুত করার জন্য দ্রবের 2.5398 গ্রাম প্রয়োজন। এখন এই দশমিকের পর যে অংশটুকু, এই পরিমাণ ভর সাধারণ নীতির সাহায্যে কখনোই সূক্ষ্মভাবে নির্ণয় করা সম্ভব নয়। এই জন্য অবশ্যই আমার রাসায়নিক নীতির প্রয়োজন। তাহলে দেখো, এই রাসায়নিক নীতির সংজ্ঞাটা কি হতে পারে? রাসায়নিক নীতির সংজ্ঞাটা আমরা কি দিতে পারি? অর্থাৎ রাসায়নিক ল্যাবে কোনো পদার্থের ভর গ্রাম এককে দশমিকের দ্বিতীয় স্থান হতে চতুর্থ স্থান পর্যন্ত, অর্থাৎ 0.01 হতে 0.0001 গ্রাম, অর্থাৎ রাসায়নিক ল্যাবে কোনো পদার্থের ভর গ্রাম এককে দশমিকের দ্বিতীয় স্থান হতে চতুর্থ স্থান পর্যন্ত, এই ভরটা সঠিকভাবে নির্ণয় করার জন্য যে নীতি ব্যবহার করা হয় তাকেই বলা হয় রাসায়নিক নীতি বা কেমিক্যাল ব্যালেন্স। আমি আবার বলছি, একটু লক্ষ্য করো, রাসায়নিক ল্যাবে কোনো পদার্থের ভর গ্রাম এককে দশমিকের দ্বিতীয় স্থান হতে চতুর্থ স্থান পর্যন্ত সঠিকভাবে নির্ণয় করার জন্য যে নীতি ব্যবহার করা হয় তাকেই বলা হয় কেমিক্যাল ব্যালেন্স বা রাসায়নিক নীতি। এখন এই রাসায়নিক নীতিটা এটা দুই ধরনের হয়ে থাকে। একটা হলো পলভঙ্গি ব্যালেন্স, আর একটা হলো সার্টোরিয়াস ব্যালেন্স। তাহলে আমাদের রসায়নে এই পলভঙ্গি ব্যালেন্সে নিয়ে আলোচনা করা হয়েছে, অর্থাৎ এই পলভঙ্গি ব্যালেন্সটাই বেশি ব্যবহৃত হয়। এই সার্টোরিয়াস ব্যালেন্সের ব্যবহারটা অনেক কম। তাহলে এই পলভঙ্গি ব্যালেন্স নিয়েই আমি আলোচনাটা করছি। বিজ্ঞানী অর্থাৎ জার্মান বিজ্ঞানী এই পলভঙ্গি অর্থাৎ 1866 অর্থাৎ জার্মান প্রকৌশলী পলভঙ্গি 1866 সালে যে নীতিটা আবিষ্কার করেন, আবিষ্কারকের নাম অনুসারে সেই নীতিটাকে বলা হচ্ছে পলভঙ্গি ব্যালেন্স। অর্থাৎ জার্মান প্রকৌশলী পলভঙ্গি 1866 সালে এই নীতিটা আবিষ্কার করেন। তার নাম অনুসারে এই ব্যালেন্স বা নীতিকে আমরা বলে থাকি পলভঙ্গি ব্যালেন্স। এই পলভঙ্গি ব্যালেন্স এর একটু গঠন সম্পর্কে বিস্তারিত আলোচনা করা যাক। এই পলভঙ্গি ব্যালেন্সের মূলত 4টা প্রধান অংশ রয়েছে। দেখো, এখানে উল্লেখ করা হয়েছে। নাম্বার 1, কাচের বক্সযুক্ত বেদি বা বেস। নাম্বার 2, স্তম্ভ বা কলাম। নাম্বার 3, তুলাদণ্ড বা বিম ও পাল্লা। নাম্বার 4, রাইডার ও রাইডার বাহু। এবার এইগুলো সম্পর্কে আমি একটু বিস্তারিত আলোচনা করছি। কাচের বক্সযুক্ত বেদি বা বেস। পলভঙ্গি ব্যালেন্সে এই একটা বেদি বা বেস রয়েছে। এই বেদি বা বেসটি সাধারণত আয়তাকার। এই আয়তাকার বেদির সামনের দিকে দুই প্রান্তে নিচের দিকে দুইটা লেভেলিং স্ক্রু এবং পিছনের দিকে মাঝ বরাবর নিচের প্রান্তে একটা লেভেলিং স্ক্রু, অর্থাৎ মোট 3টা লেভেলিং স্ক্রু রয়েছে। এই লেভেলিং স্ক্রুর সাহায্যে বেদিটাকে ভূমির সমান্তরাল বা লেভেল করা হয়।
আর এই আয়তাকার বেদির চারপাশে কাঁচের বক্স রয়েছে, অর্থাৎ পুরো যান্ত্রিক ব্যবস্থাটা কাঁচের বক্সের মধ্যে থাকে। আশা করছি কাঁচের বক্স যুক্ত বেদি বা বেদ সম্পর্কে তোমরা বুঝতে পেরেছ। আর আরেকটা বিষয় হলো, এই বেদির উপরে লম্বভাবে এই নিক্তিটা সাধারণত বসানো থাকে। এবার স্তম্ভ বা কলাম, এই স্তম্ভ বা কলাম এটি আসলে পিতলের তৈরি একটা ফাঁপা নয়, যা এই আয়তাকার বেদির উপর লম্বভাবে যুক্ত থাকে। আবার বলছে, একটু লক্ষ্য করো, এই স্তম্ভ বা কলাম হলো আসলে পিতলের তৈরি। পিতল নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো পিতল কি। পিতল কিন্তু একটা সংকর ধাতু। সংকর ধাতু কপার আর জিঙ্ক, এই দুটো ধাতুর সমন্বয়ে এই ব্রাশ বা পিতল তৈরি করা হয়। অর্থাৎ কপার এবং জিঙ্কের সংকর ধাতুই হলো ব্রাশ বা পিতল। এই ব্রাশ বা পিতলের সাহায্যেই এই স্তম্ভ বা কলাম গঠিত। অর্থাৎ ব্রাশ বা পিতলের তৈরি একটা ফাঁপা নল, যেটা এই আয়তাকার বেদি বা বেসের উপর লম্বভাবে বসানো থাকে। এই স্তম্ভের ভিতরে একটা ধাতব দ্বন্দ্ব থাকে, যার শীর্ষবিন্দুতে আসলে এই তুলাদ্বন্দ্ব যুক্ত থাকে। আচ্ছা, এবার তুলাদ্বন্দ্ব বা বিম এবং পাল্লা। এই তুলাদ্বন্দ্ব বা বিম এটাই হলো এই পলভেঙ্গি ব্যালেন্সের প্রধান অংশ। এই বিমের দুই প্রান্তে দুইটা সমান পাল্লা যুক্ত থাকে, আর এই বিমে একটা স্কেল যুক্ত থাকে, দাগাঙ্কিত স্কেল যুক্ত থাকে। অর্থাৎ এই বিমের সাথে একটা দাগাঙ্কিত স্কেল যুক্ত থাকে। এই স্কেলটি 100টা সমান ভাগে বিভক্ত থাকে। এই স্কেলের বাম দিকে 0 দাগ এবং ডান দিকে 100 দাগে দাগাঙ্কিত আছে। অর্থাৎ পুরো স্কেলটা সমান 100টা ভাগে বিভক্ত থাকে। এবার রাইডার ও রাইডার বাহক। এই রাইডার আসলে প্লাটিনাম বা অ্যালুমিনিয়াম ধাতুর একটা পেঁচানো তার। প্লাটিনাম বা অ্যালুমিনিয়াম ধাতুর তৈরি একটা পেঁচানো তার, যা একটা ধাতব শলাকার সাহায্যে এই তারটাকে এই বিমের উপর বসানো থাকে এবং এই পেঁচানো ধাতব তারটাকে এই বিম বরাবর ডানে বা বামে সরানো যায়, অর্থাৎ রাইট করা যায়। রাইট মানে নিশ্চয়ই তোমরা জানো, চালনা করা। অর্থাৎ এই পেঁচানো ধাতব তারটাকে যেহেতু রাইট করা যায় বা সরানো যায় বা চালনা করা যায়, এই জন্য এটাকে বলা হয় রাইডার। আমি আবার বলছি, একটু লক্ষ্য করো, প্লাটিনাম বা অ্যালুমিনিয়াম ধাতুর তৈরি একটা পেঁচানো তার, যাকে একটা ধাতব শলাকার সাহায্যে এই বিমের উপর দিয়ে ওই পেঁচানো তারটিকে বামে বা ডানে সরানো যায় এবং এই পেঁচানো প্লাটিনাম বা অ্যালুমিনিয়ামের তৈরি ধাতব তারটিকে বলা হয় রাইডার এবং ধাতব শলাটিকে বলা হয় রাইডার বাহু। অর্থাৎ এটা এই রাইডারটাকে বহন করে থাকে। এই রাইডারটা সাধারণত 5 মিলিগ্রাম বা 10 মিলিগ্রামের হয়ে থাকে। রাইডারটা সাধারণত 5 মিলিগ্রাম বা 10 মিলিগ্রামের হয়ে থাকে। আর নিক্তিটা সাম্যাবস্থায় রাইডারটিকে 0 দাগের উপর স্থাপন করা হয় এবং এই বিমের দুই প্রান্তের স্ক্রু বামে বা ডানে ঘুরিয়ে এই নিক্তিটাকে ব্যালেন্স বা সমতা করা হয়। অবশ্য সমতা যখন হবে, তখন এই বিমের সাথে যুক্ত যে পয়েন্টার রয়েছে, সেই পয়েন্টারের কাঁটাটি নিচে যুক্ত স্কেলের 0 দাগ বরাবর থাকবে। পয়েন্টারের কাঁটাটি যদি এই নিচে স্থাপিত স্কেলের 0 দাগ বরাবর থাকে, তাহলে বুঝতে হবে এই ব্যালেন্সটি সাম্যাবস্থায় বা সমতা অবস্থায় আছে। প্রিয় শিক্ষার্থীরা, আমি আশা করছি তোমরা এই পলভিঙ্গি ব্যালেন্সের গঠন সম্পর্কে একটু বুঝতে পেরেছ। এবার আমরা রাইডার কনস্ট্যান্ট নিয়ে একটু আলোচনা করি। রাইডার কনস্ট্যান্ট
রাইডার ধ্রুবক বা রাইডার কনস্ট্যান্ট। প্রিয় শিক্ষার্থীরা একটু লক্ষ্য করো, এই রাইডারটিকে আমরা যদি বাম প্রান্ত থেকে ডান প্রান্তের দিকে একটু সরিয়ে নেই, তাহলে দেখো এই বাম পাল্লা কিন্তু একটু উপরের দিকে উঠে যাবে, ডান পাল্লা নিচের দিকে নামবে। অর্থাৎ ডান পাল্লায় ভর যোগ হবে আর বাম পাল্লায় ভর হ্রাস পাবে। এবার এই রাইডারটিকে এই বাম প্রান্ত থেকে পুরো ডান প্রান্তে নিলে আমাদের টোটাল 100টা দাগ অতিক্রম করতে হয়। এখন এই একটা দাগ অতিক্রম করাইলে এই পাল্লায় ভর যতটুকু বৃদ্ধি পাবে, অর্থাৎ রাইডারটিকে ক্ষুদ্রতম একটা দাগ অতিক্রম করাইলে ডান পাল্লায় ভর যতটুকু বৃদ্ধি পাবে, সেই ভরটুকুকে বলা হচ্ছে আসলে রাইডার ধ্রুবক বা রাইডার কনস্ট্যান্ট। তাহলে আমরা যদি আরেকটু স্পষ্ট করে রাইডার কনস্ট্যান্টের সংজ্ঞা দিতে চাই, একটু লক্ষ্য করো, এই পলভঙ্গি ব্যালেন্সে রাইডারকে এই বিমের দৈর্ঘ্য বরাবর ক্ষুদ্রতম একটা দাগ অতিক্রম করাইলে, অর্থাৎ রাইডারকে বিমের দৈর্ঘ্য বরাবর ক্ষুদ্রতম একটা দাগ অতিক্রম করাইলে ভরের যে তারতম্য ঘটে, সেই পরিমাণ ভরকেই বলা হয় রাইডার ধ্রুবক বা রাইডার কনস্ট্যান্ট। অর্থাৎ রাইডারকে এই বিমের দৈর্ঘ্য বরাবর ক্ষুদ্রতম একটা দাগ অতিক্রম করাইলে এই নিক্তিতে ভরের যে তারতম্য হয়, সেই ভরকেই বলা হয় রাইডার ধ্রুবক বা রাইডার কনস্ট্যান্ট। এবার পলভঙ্গি ব্যালেন্সের রাইডার ধ্রুবক কিভাবে নির্ণয় করা যায় একটু লক্ষ্য করুন। পলভঙ্গি ব্যালেন্সের রাইডার ধ্রুবক ইকুয়াল রাইডারের ভর গুণ 2 বাই মোট দাগ সংখ্যা। হ্যাঁ, এখানে দেখো রাইডারের ভরের সাথে 2 গুণ করা হয়েছে। একটু লক্ষ্য করো, এই রাইডারকে যদি আমি বাম প্রান্ত থেকে এটাকে সরিয়ে রাখি, তাহলে অবশ্যই এই ডান প্রান্ত নিচের দিকে নেমে আসবে। অর্থাৎ ডান প্রান্তে রাইডারের সমপরিমাণ ভর যোগ হবে। রাইডারের ভর যদি 5 মিলিগ্রাম হয়, তাহলে এই রাইডারকে সরিয়ে নিলে ডান পাল্লায় 5 মিলিগ্রাম ভর বৃদ্ধি পাবে। কিন্তু রাইডারকে যদি সরিয়ে না রেখে ঠিক 100 দাগে, অর্থাৎ এটাকে সরিয়ে এইখানে যদি রাইডারকে স্থাপন করা হয়, 100তম দাগ বরাবর স্থাপন করা হয়, তাহলে দেখো যে আরো রাইডারের ভর এই 5 মিলিগ্রামের সাথে এই রাইডারের আরো 5 মিলিগ্রাম ভর যুক্ত হবে। অর্থাৎ রাইডারকে সরিয়ে 100তম দাগে আনলে ডান পাল্লায় টোটাল 10 গ্রাম ভর বৃদ্ধি পাবে। একটু বুঝতে হয়তো তোমাদের অসুবিধা হচ্ছে, আমি একটু উদাহরণ দিয়ে বিষয়টা ক্লিয়ার করি। একটু লক্ষ্য করো, মনে করো এই রেখার মাঝ বরাবর এই পয়েন্টে এই লাঠি মনে করো এটা সাম্যাবস্থায় আছে। এই প্রান্তে যদি আমি 5 কেজি ভর যোগ করি, তাহলে এটা কি ব্যালেন্স হবে? অবশ্যই না। এটাকে ব্যালেন্স করতে এই প্রান্তেও 5 কেজি ভর যোগ করতে হবে। আমি এই প্রান্তটাকে নিক্তির বাম পাল্লার সাথে তুলনা করছি, আর এই প্রান্তটাকে নিক্তির ডান পাল্লার সাথে তুলনা করছি। তাহলে দেখো এটাকে ব্যালেন্স করতে অবশ্যই এই পাশে 5 কেজি ওজন দিলে এই পাশেও 5 কেজি ওজন যোগ করতে হবে। এটা এবার ব্যালেন্স হবে, অর্থাৎ সাম্যাবস্থায় থাকবে। এবার যদি এই বস্তুটাকে আমি সরিয়ে নিই, তাহলে কি নিক্তিটা এভাবে থাকবে? অবশ্যই না, নিক্তিটা নিচের দিকে চলে যাবে। অর্থাৎ এই পাল্লায় 5 কেজি ভর যুক্ত হবে। অর্থাৎ এই ভরের বস্তুটাকে যদি আমি সরিয়ে নেই, তাহলে এই পাশে 5 কেজি ভর যুক্ত হয়ে যাবে। কিন্তু যদি এই বস্তুটাকে আমি এখান থেকে সরিয়ে ঠিক এখানে নিয়ে যাই, অর্থাৎ এই বস্তুটাকে বাম পাল্লার এই বস্তুটাকে সরিয়ে যদি এই প্রান্তে নিয়ে যায়, তাহলে দেখো এই পাশে 5 যোগ 5 অর্থাৎ টোটাল 10 কেজি ভর যুক্ত হবে। তাহলে নিশ্চয়ই এবার বুঝতে পেরেছো যে এই রাইডারকে যদি আমি এই পাশ থেকে সরিয়ে এই পাশে নিয়ে যাই, তাহলে রাইডারের ভর যা তার দ্বিগুণ পরিমাণ ভর এই ডান পাল্লায় যুক্ত হয়ে যাবে। এই কারণেই এই রাইডারের ভরকে 2 দিয়ে গুণ করা হয়েছে। একটু লক্ষ্য করো, রাইডারকে 100টি দাগ সরালে
ডান পাল্লায় ভর বৃদ্ধি পায়, রাইডারের ভর যদি 5 মিলিগ্রাম হয় তাহলে ভর বাড়বে 5 মিলিগ্রাম গুণ 2, অর্থাৎ দ্বিগুণ পরিমাণ ভর ডান পাল্লায় বৃদ্ধি পাবে। 5 মিলিগ্রাম গুণ 2, অর্থাৎ 10 মিলিগ্রাম ভর ডান পাল্লায় বৃদ্ধি পাবে। তাহলে রাইডারকে একটি দাগ সরালে ডান পাল্লায় ভর বৃদ্ধি পাবে 5 মিলিগ্রাম গুণ 2 বাই হচ্ছে 100। তাহলে এটাকে আমরা বলবো রাইডার কনস্ট্যান্ট বা রাইডার ধ্রুবক। অর্থাৎ রাইডারটিকে বিমের দৈর্ঘ্য বরাবর ক্ষুদ্রতম একটা দাগ অতিক্রম করাইলে ভর যতটুকু বৃদ্ধি পাবে, যা ভরের যে তারতম্য হবে সেটাকে বলা হবে রাইডার কনস্ট্যান্ট। এই জন্যই পলভঙ্গি ব্যালেন্সে রাইডার ধ্রুবকটাকে এভাবে লেখা হয়েছে, অর্থাৎ রাইডারের ভর গুণ 2 ভাগ হচ্ছে মোট দাগ সংখ্যা। অর্থাৎ যদি 100টি দাগ থাকে তাহলে 100 দিয়ে ভাগ করতে হবে, নিচে 100 হবে। যদি টোটাল 50টি দাগ থাকে তাহলে অবশ্যই 50 দিয়ে ভাগ করতে হবে। এভাবে আমরা রাইডার ধ্রুবক বা রাইডার কনস্ট্যান্ট বের করতে পারি। এবার সার্টোরিয়াস ব্যালেন্সের বিষয়ে একটু আসা যাক, যে এই দুটি ব্যালেন্সের মধ্যে মৌলিক পার্থক্য কি। পলভঙ্গি ব্যালেন্সে টোটাল স্কেলটা 100 ভাগে বিভক্ত, বাম পাশে 0 আর ডান পাশে 100, আর এই রাইডারকে 0 দাগের উপর স্থাপন করে এটাকে ব্যালেন্স করা হয়। আর সার্টোরিয়াস ব্যালেন্সে এটা মূলত 0 দাগটা থাকে মাঝখানে, 0 দাগটা থাকে নিক্তির মাঝখানে, এ পাশে 50টা দাগ, ও পাশে 50টা দাগ, এবং রাইডারটাকে এই 0 দাগের উপর স্থাপন করা হয়। তাহলে এটাই হলো পলভঙ্গি ব্যালেন্স আর সার্টোরিয়াস ব্যালেন্সের মধ্যে মৌলিক পার্থক্য। তাহলে এবার যদি সার্টোরিয়াস ব্যালেন্সের আমরা রাইডার ধ্রুবক নির্ণয় করতে চাই তাহলে একটু লক্ষ্য করো, এক্ষেত্রে যদি এই রাইডারকে 0 দাগ থেকে ডান পাশে নিয়ে যাওয়া হয় তাহলে দেখো ডান প্রান্তে কতটুকু ভর বৃদ্ধি পাবে। এটাকে সরিয়ে যদি নেওয়া হয় তাহলে এখানে নেওয়া হয়, তাহলে এই রাইডারের ভর যা ডান পাশে ঠিক ততটুকু ভর বৃদ্ধি পাবে। আবার একটু উদাহরণের সাহায্যে ব্যাখ্যা করছি, একটু লক্ষ্য করো। মনে করো এই রেখাটা বা এটা একটা লাঠি, এটা সাম্যাবস্থায় আছে, এই দূরত্ব সমান। এবার এইখানে মনে করো একটা বস্তু আছে, 5 কেজি ভরের বস্তু আছে, তাহলে এই রেখাটা কি এদিক ওদিক করবে? অবশ্যই না, কারণ এটা মাঝ বিন্দুতে আছে, অর্থাৎ এটা সাম্যাবস্থায় থাকবে। আগের ক্ষেত্রে যেমন দেখাইছিলাম যে এই পাশের বস্তুটাকে সরিয়ে নিলে ডান পাশে ভর বৃদ্ধি পায়, কিন্তু এই ক্ষেত্রে যদি এটাকে সরিয়ে নেওয়া হয় ডান পাশে কিন্তু ভর বাড়বে না। এবার যদি এটাকে এই বিন্দুতে নিয়ে যাই, অর্থাৎ এই বস্তুটাকে যদি এখানে নিয়ে যাই তাহলে অবশ্যই এ পাশে 5 কেজি ভর বৃদ্ধি পাবে। অর্থাৎ রাইডারের ভর যা ডান পাশে সরিয়ে নিলে ততটুকু ভর বৃদ্ধি পাবে। অর্থাৎ এই ক্ষেত্রে এই সার্টোরিয়াস ব্যালেন্সের ক্ষেত্রে রাইডারকে 50টি দাগ সরাইলে ডান পাল্লায় ভর বৃদ্ধি পাবে ঠিক 5 মিলিগ্রাম। রাইডারের ভর যদি 5 মিলিগ্রাম হয় তাহলে সার্টোরিয়াস ব্যালেন্সের ক্ষেত্রে রাইডারকে 50টি দাগ সরাইলে ডান পাল্লায় ভর বৃদ্ধি পাবে 5 মিলিগ্রাম। অতএব রাইডারকে একটি দাগ সরাইলে ডান পাল্লায় ভর বৃদ্ধি পাবে এই 5 মিলিগ্রাম বাই 50। এটাই হবে সার্টোরিয়াস ব্যালেন্সের ক্ষেত্রে রাইডার কনস্ট্যান্ট। তাহলে দেখো সার্টোরিয়াস ব্যালেন্সের রাইডার ধ্রুবক আমরা একটা সহজ সূত্রের সাহায্যে বের করতে পারি, সেটা হলো রাইডারের ভর বাই 0 দাগ হতে যে কোনো একদিকে মোট দাগ সংখ্যা, অর্থাৎ নয় ডান দিকে নয় বাম দিকে, অর্থাৎ 50। অর্থাৎ রাইডারের ভর বাই 0 দাগ হতে যে কোনো একদিকে মোট দাগ সংখ্যা। এভাবে আমরা সার্টোরিয়াস ব্যালেন্সের রাইডার কনস্ট্যান্ট বা রাইডার ধ্রুবকটা বের করতে পারি। প্রিয় শিক্ষার্থীরা, আমার মনে হয় তোমরা রাইডার ধ্রুবকটা বুঝতে পেরেছো। পলভঙ্গি ব্যালেন্সের রাইডার ধ্রুবক বের করার একটা নিয়ম, আর সার্টোরিয়াস ব্যালেন্সের এই রাইডার ধ্রুবক বের করার আরেকটা নিয়ম। প্রিয় শিক্ষার্থীরা, এবার আমরা এই ব্যালেন্স ব্যবহার করে কোন বস্তুর ভর কিভাবে নির্ণয় করা যায় সেটা দেখব। মনে করো এই নীতি ব্যবহার করে আমি একটা বোতল সহ একটা বস্তুর ভর বের করতে চাচ্ছি।
তাহলে অবশ্যই এই রাসায়নিক বস্তুটাকে বাম পাল্লায় স্থাপন করতে হবে। আবার একটু মনে রাখো যে এই পলভঙ্গি ব্যালেন্স বা যে কোনো রাসায়নিক নিত্যে ব্যবহার করার ক্ষেত্রে বাম পাল্লায় কেমিক্যাল আর ডান পাল্লায় বাটখারা বা ওজন স্থাপন করতে হবে। ওজনগুলো ওজন বক্স হতে এই ডান পাল্লায় স্থাপন করতে হবে। ধরা যাক এই বোতল সহ এই কেমিক্যালের আমি ভরটা বের করতে চাচ্ছি, তাহলে অবশ্যই এটাকে বাম পাল্লায় স্থাপন করতে হবে। হ্যাঁ, বাম পাল্লায় স্থাপন করলে অবশ্যই এই স্কেলটা একটু নিচে হয়ে যাবে, অর্থাৎ বাম পাল্লা নিচে হয়ে যাবে, ডান পাল্লা উপরের দিকে উঠে যাবে। এই পয়েন্টের কাঁটাটা কিন্তু এদিকে সরে আসবে, ডান দিকে সরে যাবে, কাট হয়ে যাবে। এবার আমার ডান পাল্লায় ওজন স্থাপন করতে হবে এবং সেটা ওজন বক্স হতে। ওজন বক্সের বিভিন্ন ভরের ওজন রয়েছে, মনে করো 50 গ্রাম, 100 গ্রাম, 10 গ্রাম, 20 গ্রাম, 5 গ্রাম, 1 গ্রাম, এমনকি 500 মিলিগ্রাম, 500 মিলিগ্রাম, 100 মিলিগ্রাম, 50 মিলিগ্রাম, 10 মিলিগ্রাম, এমনকি 5 মিলিগ্রামের বিভিন্ন ওজন রয়েছে। তাহলে অবশ্যই আমাদের এই সকল ওজন ওই ওজন বক্স হতে আমাদের এই ডান পাল্লায় স্থাপন করতে হবে। ধরা যাক এটাকে ব্যালেন্স করার জন্য আমার ডান পাল্লায় যে ওজনগুলো যোগ করা হয়েছে, ধরা যাক ডান পাল্লায় 10 গ্রাম, তারপর দেওয়া হয়েছে এরপর 5 গ্রাম, 500 মিলিগ্রাম, 100 মিলিগ্রাম, 50 মিলিগ্রাম এবং 10 মিলিগ্রাম দেওয়া হয়েছে। এই কয়টা ওজন এই ডান পাল্লার দেওয়ার পরও দেখা যাচ্ছে ব্যালেন্স হচ্ছে না, অর্থাৎ এটা নিচের দিকে, এটা একটু উপরের দিকে রয়েছে। এবার যদি সবচাইতে ছোট যে ওজনটা অর্থাৎ 5 মিলিগ্রাম যদি ডান পাল্লায় দেওয়া হয়, তাহলে দেখা যাচ্ছে যে সেক্ষেত্রে সমতা হওয়ার পর এই ডান পাল্লা আর একটু নিচের দিকে চলে আসতেছে, অর্থাৎ কাঁটাটা বাম দিকে সরে আসতেছে, অর্থাৎ বেশি হয়ে গেছে। তার মানে 5 মিলিগ্রামের ওজনটা এখানে দেওয়া যাচ্ছে না। সবচাইতে ক্ষুদ্রতম যেটা ওজন সেটা দিলে দেখা যাচ্ছে বেশি হয়ে যাচ্ছে, তাহলে এটা অবশ্যই দেওয়া যাচ্ছে না। তাহলে এই ক্ষেত্রে আমাকে অবশ্যই এবার রাইডারটাকে সরাইতে হবে। এই 5 মিলিগ্রামের এটা না দিয়ে আমাকে রাইডারটাকে সরাইতে হবে। দেখা যাচ্ছে রাইডারটিকে ডান দিকে ঠিক 25 ঘর সরিয়ে যদি নেওয়া হয়, এখানে আনা হয়, 25 ঘর সরিয়ে মনে করো এখানে আনা হয়েছে, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে এটা ব্যালেন্স হয়ে গেছে। তাহলে আমাদেরকে রাইডারটিকে 25 ঘর ডানে সরাইলে এটা ব্যালেন্স বা সমতা হচ্ছে। তাহলে এই ক্ষেত্রে আমার এই রাসায়নিক বস্তু সহ এই বোতলের ভরটা যদি আমি হিসাব করি, তাহলে আমার প্রথমে এই রাইডার ধ্রুবকটাকে বের করতে হবে। রাইডার ধ্রুবক ইকুয়াল, প্রিয় শিক্ষার্থীরা একটু লক্ষ্য করো, রাইডার ধ্রুবক এই ক্ষেত্রে যে রাইডারটি ব্যবহার করা হয়েছে সেটা ছিল 5 মিলিগ্রামের রাইডার। 5 মিলিগ্রামের রাইডার ব্যবহার করা হয়েছে, তাহলে অবশ্যই রাইডারের ভর 5 মিলিগ্রাম, আর অবশ্যই একে 2 দিয়ে গুণ করতে হবে। আর যেহেতু টোটাল 100 ভাগে বিভক্ত, অবশ্যই 100 দিয়ে ভাগ করতে হবে। এটা আমরা পাবো 10 মিলিগ্রাম বাই 100। তাহলে দেখো এটাকে যদি আমরা বের করি, তাহলে 10 ভাগ 100, এটা আমরা পাচ্ছি 0.1 মিলিগ্রাম। এটাকে যদি গ্রাম করি, আবার 1000 দিয়ে ভাগ করতে হবে। 1000 দিয়ে ভাগ করলে আমরা যেটা পাবো 0.0001 এত গ্রাম। এইটা হলো আমাদের রাইডার ধ্রুবক বা রাইডার কনস্ট্যান্ট। এবার বোতল সহ রাসায়নিক বস্তুর ভর, তাহলে দেখো এই 10 গ্রাম যোগ 5 গ্রাম, এই দুটো গ্রামে, এর সাথে 500 মিলিগ্রাম যোগ 100 মিলিগ্রাম যোগ 50 মিলিগ্রাম যোগ 10 মিলিগ্রাম, এটা হলো মিলিগ্রাম। এটা হচ্ছিল এই ওজন, অর্থাৎ পাল্লায় ওজন স্থাপন করার ফলে সেই ওজনের ভর। এর সাথে রাইডার জনিত যে ভরটা যোগ হবে, সেটা যোগ হবে
এই রাইডার ধ্রুবক হচ্ছিল 0.0001, এটাকে গুণ করতে হবে এই দাগ সংখ্যা, অর্থাৎ কয়টা দাগ অতিক্রম করাইলে এই নিক্তিটা ব্যালেন্স হয়েছে, অর্থাৎ 25টা দাগ, একে এই 25 দিয়ে গুণ করতে হবে। তাহলে আমাদের এই বোতল সহ রাসায়নিক বস্তুর ভরটা পাওয়া যাবে। আরেকটা বিষয় মনে রাখবে যে এই রাইডারকে যদি শূন্য দাগের ডান দিকে সরাই, অবশ্যই রাইডার জনিত যে ভরটা পাবো সেটাকে অবশ্যই যোগ করতে হবে। তাহলে দেখো এটা 15 গ্রাম আর ওইটা যোগ করলে 660 মিলিগ্রাম, আর এটা যদি গুণ করি তাহলে 25 দেখো 0.0025 এত গ্রাম। আর এই মিলিগ্রামকে যদি গ্রাম করি তাহলে দেখো একে 1000 দ্বারা ভাগ করতে হবে, তাহলে 0.660 গ্রাম এটা আসবে, আর ওইটা 0.0025, যে টোটাল এত গ্রাম হয়ে যাবে। অর্থাৎ এই মিলিগ্রাম থেকে 1000 দিয়ে ভাগ করে গ্রাম বানিয়ে নিচ্ছি। তাহলে দেখো টোটাল যোগ করলে আমরা যেটা পাচ্ছি 15 যোগ 0.66 যোগ 0.0025, টোটাল আমরা যেটা পাচ্ছি 15.6625 এত গ্রাম। এটা হবে এই বোতল সহ রাসায়নিক বস্তুর ভর। তাহলে এভাবে আমরা পলভঙ্গি ব্যালেন্সটা ব্যবহার করব। প্রিয় শিক্ষার্থীরা, আমার মনে হয় তোমরা এই পলভঙ্গি ব্যালেন্স ব্যবহার করে যে কোনো রাসায়নিক বস্তুর ভর বের করতে পারবে। প্রিয় শিক্ষার্থীরা, এটা যদি সার্টোরিয়াস ব্যালেন্স হতো তাহলে কি হতো? সার্টোরিয়াস ব্যালেন্স হতো তাহলে নিশ্চয়ই এই মাঝখানে কি থাকতো? মাঝখানে আমাদের শূন্য দাগটা থাকতো। শূন্য দাগটা কোথায় থাকতো? মাঝখানে। অর্থাৎ এইটা থাকতো শূন্য দাগ, এ পাশে 50 দাগ, এ পাশে 50 দাগ। তাহলে ঠিক একই প্রক্রিয়ায় এটাও ব্যালেন্স করতে হতো, এবং একই প্রক্রিয়ায় ব্যালেন্স করতে গিয়ে যদি এই রাইডারটাকে ধরা যাক শূন্য দাগ হতে বাম দিকে 25 গজ সরিয়ে আনা হয়েছে। একটু লক্ষ্য করো যে সার্টোরিয়াস ব্যালেন্সে এই শূন্য দাগ হতে যদি ডান দিকে এই রাইডারটাকে সরিয়ে নেই, তাহলে রাইডারের ভর কিন্তু এই পাল্লার সাথে যুক্ত হবে, অর্থাৎ বাটখারার সাথে যোগ হবে, ওজন বক্সের ওজনের সাথে যুক্ত হবে। আর যদি এটাকে বাম দিকে সরিয়ে নেই, তাহলে এই রাইডারের ভরটা কিন্তু রাসায়নিক বস্তুর সাথে যোগ হবে। এই জন্য অবশ্যই মনে রাখতে হবে, রাইডারকে ডান দিকে সরালে রাইডার জনিত যে ভর সেটাকে এই পাল্লার বাটখারা বা পাল্লার ওজনের ভরের সাথে যোগ করতে হবে। আর যদি রাইডারকে শূন্য থেকে বাম দিকে সরায়, তাহলে এই ওজনের বা এই ভরের সাথে অবশ্যই রাইডার জনিত ভরটা বিয়োগ করতে হবে। তাহলে যেহেতু বাম দিকে 25 গজ সরিয়ে নেওয়া হয়েছে, তাহলে এই ক্ষেত্রে অবশ্যই রাইডার কনস্ট্যান্ট বের করে এবং এই রাইডার জনিত যে ভরটা এটা বিয়োগ করতে হবে। এটা কি করতে হবে? এই ক্ষেত্রে রাইডার ধ্রুবক যদি বের করি, অবশ্যই রাইডার ধ্রুবকটা একটু ভিন্ন হবে। অবশ্যই 5 মিলিগ্রামকে এই সার্টোরিয়াস ব্যালেন্সের ক্ষেত্রে যেহেতু শূন্য দাগ হতে এক পাশ পর্যন্ত 50টা দাগ, 5 মিলিগ্রাম ভাগ 50। তাহলে দেখো এটা যদি আমরা বের করি 5 ভাগ 50, এটা আমরা পাচ্ছি 0.1, এটা আমরা পাচ্ছি 0.1 মিলিগ্রাম। এবং এটাকে 5 মিলিগ্রামকে 50 দিয়ে ভাগ করলে আমরা পাবো 0.1 মিলিগ্রাম, এটাকে গ্রাম করলে 0.001 গ্রাম। অবশ্যই এই ক্ষেত্রে রাইডার জনিত ভরটা বিয়োগ করতে হবে। এটা বিয়োগ করতে হবে, এবং এটা বিয়োগ করলে আমাদের যে ফলাফলটা পাবো, একটু লক্ষ্য করো, যে ফলাফলটা পাবো সেটা হবে 15 যোগ 0.66 মাইনাস 0.0025। এক্ষেত্রে আমাদের আসবে 15.6575 এত গ্রাম। সার্টোরিয়াস ব্যালেন্স হলে এবং রাইডারটা যদি শূন্য দাগের বাম দিকে 25টা ঘর সরাই নেওয়া হয় এবং তাতে যদি ব্যালেন্স হয়, অবশ্যই বোতল সহ রাসায়নিক বস্তুর ভর হবে এইটা। অর্থাৎ এক্ষেত্রে রাইডার জনিত ভরটা বাদ দিতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, আমি আশা করছি তোমরা পলভঙ্গি ব্যালেন্স এবং সার্টোরিয়াস ব্যালেন্স দুটো ব্যালেন্স সম্পর্কে তোমরা বুঝতে পেরেছো।
আগামী ক্লাসে এই পলভঙ্গি ব্যালেন্স এবং সার্টোরিয়াস ব্যালেন্সের উপর কিছু গাণিতিক সমস্যা আমরা দেখব। আশা করছি সে পর্যন্ত তোমরা সবাই সুস্থ থাকবে। তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি আমার ক্লাসটি এখানে শেষ করছি।